মানে থাকে না যে ভাইরাল হওয়ার ইচ্ছা আর কি, এমনিও ভাইরাল। ওই জামাইয়ের বুড়া জামাই বিয়ে করে পয়সা টয়সা কামাইয়া ব্যবসা করে মাসাল্লাহ যথেষ্ট এস্টাবলিশ ছিল, এমনকি অনলাইনে ভালোই পয়সা টয়সা কামাচ্ছিল। তনিরে চিনেন না এমন কেউ নাই, মানে কি করে না করে এই ধরনের ক্যারেক্টার কিছু আছে, এদের কারণে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করাটা অনেকটা নোংরামের দিকে চলে গেছে। মানে মুখে যা আসে কথাবার্তা তাই বলে, লাজ লজ্জা আমার কাছে মনে হয় অনেকটাই আছে নিশ্চয়ই, তাই না? আজকে কি করছে দেখেন, জামাতের নিবন্ধন বাতিলের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা চিঠি পাঠিয়েছেন এই তনি। 2024 সালের 5ই আগস্ট যেদিন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সর্বসমক্ষে বেরিয়ে এলেন, সকলের কাছে পরিচিত হলেন, সেদিন থেকেই তিনি এমন একটা প্রথা তৈরি করেছিলেন যে সকল গুরুত্বপূর্ণ কাজে, সকল গুরুতর আলোচনায় তারা 3 বাহিনী প্রধান একসঙ্গে উপস্থিত হন, একসঙ্গে গিয়ে সে আলোচনা সারেন। বিএনপি নেতাকর্মীরা দেশব্যাপী যা শুরু করেছে, এভাবে দেশ চালাতে দেয়া যায় না। দর্শক, বলছিলাম সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা। তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস দিয়ে তিনি বিভিন্ন শব্দকে বাংলা ভাষার শব্দ হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। 2024 সালের 5ই আগস্ট যেদিন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সর্বসমক্ষে বেরিয়ে এলেন, সকলের কাছে পরিচিত হলেন, সেদিন থেকেই তিনি এমন একটা প্রথা তৈরি করেছিলেন যে সকল গুরুত্বপূর্ণ কাজে, সকল গুরুতর আলোচনায় তারা 3 বাহিনী প্রধান একসঙ্গে উপস্থিত হন, একসঙ্গে গিয়ে সে আলোচনা সারেন। এবং 2024-এর 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যেদিন তিনি আমাদের জানমালের দায়িত্ব নিলেন, একটা সরকার গঠন করতে তারা যাচ্ছেন, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন, এই খবরগুলো দিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে প্রকাশ্যে, তখন যেমন সেনাপ্রধান তার 2 কাঁধে বাকি 2 বাহিনীর প্রধানকে উপস্থিত রেখেছিলেন। সেদিন 5ই আগস্ট যখন রাতে রাষ্ট্রপতি ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, যেখানে তিনি বললেন যে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হবে, খুব দ্রুত নির্বাচন হবে, তখনও তার কাঁধের উপর দাঁড়িয়েছিলেন 3 বাহিনী প্রধান একসঙ্গে। এরপর পুরো অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলটাতেই যখনই সেনাপ্রধান গুরুতর কোনো আলোচনা করতে গেছেন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে, তখনই 3 বাহিনী প্রধান গিয়ে একসঙ্গে উপস্থিত হয়েছেন। সেনাপ্রধান কখনো কখনো একা সাক্ষাৎ করলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হচ্ছে বিমান বাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধান কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একা কোনো সাক্ষাৎ করেন নাই। নৌবাহিনী প্রধান একবার সস্ত্রীক ঈদে গিয়ে সাক্ষাৎ করে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান সাক্ষাৎ করবার পরপরই। আর বিদায়ী সাক্ষাৎ একা একা করেছেন বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে। 19 তারিখ তারেক রহমান তার প্রধানমন্ত্রী হিসেবে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে অফিস শুরু করবার পরপরই গিয়ে 3 বাহিনী প্রধান একসঙ্গে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন। 19 তারিখ কুশল বিনিময়ের পর 21শে ফেব্রুয়ারি তারেক রহমান যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে অফিস শুরু করলেন, সেদিনেই যে তিনি বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে আলাদা আলাদা করে তলব করে আনলেন এবং তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করলেন, তার যে একটা গুরুতর তাৎপর্য আছে সেই ইঙ্গিত বুঝতে সম্ভবত যারা লক্ষ্য রাখেন, যারা মানে এসব বিষয়ের ইঙ্গিত বুঝতে চান, আকেলমন্দ মানুষ, তাদের অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না। তারেক রহমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কোনো একান্ত বৈঠক আয়োজন করেন নাই, তিনি বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। বিমান বাহিনী প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ শেষে বিমান বাহিনীর তরফে এবং প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে তারা পারস্পরিক কুশল বিনিময় করেছেন। মানে 19 তারিখ একবার কুশল বিনিময় হয়ে গেছে, এরপর আবারও 21 তারিখে এসে নাকি প্রধানমন্ত্রী আর বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রী আর নৌবাহিনী প্রধান আলাদা আলাদা করে কুশল বিনিময় করেছেন। দেখেন, এই যে বাংলাদেশের সর্বাধিক আলোচিত, সর্বাধিক পরিচিত যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তারেক রহমান যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষমতায় আছেন, যিনি কিনা 18 মাস সময় ধরে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে পর্যবেক্ষকরা মনে করেন, যিনি আবার শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ আত্মীয় বলে পরিচিত তো ছিলেনই। এই পুরো জটিলতাটা, যে জটিলতায় বিএনপি মনে করে না যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কখনো তাদের পাশে ছিল কিংবা বিএনপিকে একটা রাজনৈতিক পরিসর দিতে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীলতার দিকে যেতে আগ্রহী ছিলেন, এই বিশ্বাসটা যখন বিএনপি এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর করে না, তখন এই আলোচনা তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই ছিল। আমিও আপনাদের সঙ্গে করেছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভেতরে এবং তার বাহিনীতে বড় ধরনের অনিশ্চয়তা আছে, কারণ সম্ভবত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তারেক রহমানের পক্ষে সুদীর্ঘকাল বা একটা লম্বা সময় রাখা মুশকিল হয়ে পড়বে, কারণ কোনো বিশ্বস্ততার সম্পর্কই আসলে গড়ে ওঠা সম্ভব হবে না এই সেনাপ্রধানের সঙ্গে কিংবা হয়তো এই 3 বাহিনী প্রধানের সঙ্গে, যারা 3 জনই একই ব্যাচের। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাকি 2 বাহিনী প্রধানের অত্যন্ত একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তারা পরস্পর এক ব্যাচের বলে, এবং 3 জনই শেখ হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত, শেখ হাসিনার বিশ্বস্ত জন হিসেবে পরিচিত। তো এই পুরো পরিস্থিতিটা যে তারেক রহমান দ্রুত বদলে ফেলতে চাইবেন, সে আলোচনা সশস্ত্র বাহিনীর ভেতরে বাইরে থাকাটা খুবই স্বাভাবিক। বিমান বাহিনীর সঙ্গে তারেক রহমানের গভীর আলোচনার প্রয়োজন আছে। একরকম যেমন সেনা বা প্রধানের পরিবর্তন আনতে হলে সে আলোচনা তো বাকি 2 বাহিনীর প্রধানের সঙ্গে করতেই হবে। তার পাশাপাশি এই বিমান বাহিনী প্রধানকে দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য কেনাকাটা করিয়েছে ইউনূস সরকার গত 18 মাসে, যেই কেনাকাটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের উদ্বেগ আছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানকে যে চিঠি লিখেছেন, তিনি ক্ষমতা গ্রহণের পরপরই অভিনন্দন জানিয়ে সেখানে তিনি কোনো রাগঢাক করেন নাই। তিনি বলেছেন যে তারেক রহমান এবং তারেক রহমান যে বাংলাদেশের নেতা, তারা ইন্দো প্যাসিফিক নিরাপত্তা অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করে, তিনি ভালো করে সেই দায়িত্ব তিনি পালন করবেন সে প্রত্যাশা করেন, এবং তিনি আশা করেন তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক ক্রয় কেনাকাটা, প্রতিরক্ষা সরঞ্জামাদি কেনাকাটার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হবেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যই সেরা পণ্য। কোনো রাগঢাক নাই। যেই ব্রেন্ট ক্রিস্টেনসেনের কথা প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানের চিঠিতেও উল্লেখ করেছেন, সেই মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণে এসেছেন, তিনি দায়িত্ব গ্রহণের আগে থেকেই 2025 অক্টোবরে তিনি যখন সেনেটে তার দায়িত্ব পাওয়ার বিষয়ে বক্তব্য রাখছিলেন, তখনই পরিষ্কার করে এসেছেন যে বাংলাদেশ যে চীনের কাছ থেকে বেশি বেশি কেনাকাটা করছে সেটা বন্ধ করা, চীনের সঙ্গে বেশি মাখামাখির যে নিরাপত্তা ঝুঁকি সেটা বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারকে বোঝানো, সেগুলো হবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তার অগ্রাধিকার। কাজেই তারেক রহমান খুব ভালো করে জানেন তার উপরে দায়িত্বটা কি। কারণ তারেক রহমানকে যে এই যে বাংলাদেশে আসবার তার যে পরিস্থিতিটা তৈরি হলো, কিংবা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের সমর্থন পেলেন, সেই 2025 আগস্ট মাস থেকে প্রকাশ্যে, এবং জুনে লন্ডনে ইউনুস বৈঠকের পেছনেও যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, তারেক রহমান সেটা জানেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ঘোষণা করেছিল 2025 ফেব্রুয়ারিতেই তাদের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে, যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে যে রাজনৈতিক শক্তিটি খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে, তাদের প্রতিহত করা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের একটা অগ্রাধিকার। কাজেই খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠেকাতেই যে তারা তারেক রহমানকে পছন্দ করে নিয়েছেন, এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় যে নিরাপত্তা অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে তাদের প্রধান মিত্র ভারতেরও যে জামায়াতে ইসলামীর চেয়ে তারেক রহমানের প্রতি ভরসা এবং তারেক রহমানকে ক্ষমতায় দেখার ব্যাপারে বিশেষ আগ্রহ ছিল আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে, সেটা তারেক রহমান খুব ভালো করে জানেন। কাজেই তারেক রহমান বিমান বাহিনী প্রধানের সঙ্গে যে গুরুত্বের সঙ্গে দ্রুত আলোচনা করতে চাইবেন স্বাভাবিক, কারণ ইউনুস সরকার এই বিমান বাহিনী প্রধানের আমলে এই গত 18 মাসে বিমান বাহিনীতে 27,000 কোটি টাকা ব্যয়ে চীনের 20টি যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে তারা চীনের তৈরি 20টি J-10 CE মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। ভারতের গুরুতর আপত্তি আছে সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুতর আপত্তি আছে। শুধু তাই নয়, ইউনুস সরকারের এত তাড়াহুড়ো ছিল, এই ক্রয় সংক্রান্ত বিষয়ে তাদের এত আগ্রহ ছিল, এবং সামরিক কেনাকাটা তারা একেবারে নির্বাচনের দিন পর্যন্ত রীতিমতো বন্ধ করে নাই। জানুয়ারি মাসেও এই বিমান বাহিনী প্রধানকে ইউনুস সরকার পাকিস্তান পাঠিয়েছে। বিমান বাহিনী প্রধান কথা দিয়ে আসেন পাকিস্তানের বিমান বাহিনী প্রধানকে যে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান কিনবে, এবং সেই JF-17 যুদ্ধ বিমানও আবার পাকিস্তান আর চীনের যৌথ কারিগরি সহায়তায় তৈরি হয়। এ নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ আপত্তি, ভারতের ভয়াবহ আপত্তি। ইউনুস সরকার জানুয়ারি মাসে সিদ্ধান্ত গ্রহণ করে একটা ড্রোন কারখানা স্থাপন করে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য, যেখানে নাকি দেশেই ড্রোন তৈরি হবে, এবং কারখানা স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই করিয়ে নেয়। এটা নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত অসন্তুষ্ট। তারেক রহমান নিশ্চিতভাবে বিমান বাহিনী প্রধানের সঙ্গে আলাপের মাধ্যমে জানতে চাইবেন এর কোন কোন ভুল সংশোধন করে নেওয়া সম্ভব। এই যে বড় ধরনের চীনমুখী একটা নীতি সামরিকভাবে নেওয়া হয়েছে, প্রতিরক্ষা খাতে বাংলাদেশে নেওয়া হয়েছে, সেটা তারেক রহমান সরকারের জন্য বা বাংলাদেশের নিরাপত্তার জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে ভাবার কোনো কারণ নাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে এই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত একেবারে সুস্পষ্ট উচ্চারণে বলছেন, চীনের সঙ্গে এই বেশি মাখামাখি বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। পুরো 18 মাস জুড়ে চীনা রাষ্ট্রদূত থেকে চীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামী থেকে শুরু করে তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, সেসবে যে পরিমাণ বিনিয়োগ করেছে, যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, চীনে যে পরিমাণ আসা যাওয়া হয়েছে জামায়াতে ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দের, সেখানেও একটা পরিষ্কার ভূ রাজনৈতিক পার্থক্য ছিল। চীন তুরস্ক যখন 18 মাস ধরে বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি বিকশিত হওয়া, বাংলাদেশে জামায়াতে ইসলামীকে নির্বাচিত করে আনা, তাদেরকে একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান দিতে কাজ করেছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে ভারত বরাবর বা এই অঞ্চলের নিরাপত্তার খাতিরে বিএনপির তরফে সমর্থন দিয়ে এসেছে, এবং সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবার প্রয়োজন হবে তারেক রহমানের। তারেক রহমান নৌবাহিনী প্রধানের সঙ্গে কি বিষয়ে আলাপ করেছেন সে বিষয়ে নৌবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি, সমুদ্র সম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমুদ্র সীমাকে, বঙ্গোপসাগরকে চীন মুক্ত রাখতে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং বাংলাদেশকে যে কোনো রকমের
প্রতিরক্ষা সহায়তা দিতে রাজি, প্রস্তুত, সে ইঙ্গিত ব্রেন ক্রিস্টেনসেন যখন সেনেটে বক্তব্য রেখে এসেছেন তখনও পরিষ্কার করে বলেছেন এবং বলেছেন যে বাংলাদেশের ভূকৌশলগত যে গুরুত্বপূর্ণ অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো তার সর্বোচ্চ সম্পর্কটি বাংলাদেশের সঙ্গে স্থাপন করে উঠতে পারেনি। কাজেই তারেক রহমান জানেন যে একদিকে যেমন তার বিশ্বস্ত নেতৃত্ব তিন বাহিনীতে প্রতিষ্ঠা করা প্রয়োজন, তেমনি ইউনূস সরকারের আমলে যে চীন ঘেঁষা নীতি পরিচালিত হয়েছে, চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক যে অনন্য উচ্চতায় ইউনূস সরকার নিয়ে গেছেন এবং যার পেছনে জামায়াতে ইসলামী এক রকমের রাজনৈতিক সমর্থন ছিল, পারস্পরিক সমর্থনের বিষয় ছিল, সেটা থেকে বাংলাদেশের সামরিক বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে তার বের করে নিয়ে আসতে হবে। কাজেই তিন বাহিনীতে নিশ্চিতভাবে তারেক রহমানের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসছে ইউনূস শাসনামলের পর। কি ধরনের পরিবর্তন দিয়ে সে পরিবর্তনের সূচনা করেন তারেক রহমান, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে সেনা প্রধানকে বাদ দিয়ে নৌবাহিনী প্রধান আর বিমান বাহিনী প্রধানের সঙ্গে তার যে প্রথম একান্ত বৈঠকের আয়োজন, সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে নিশ্চিতভাবেই পৌঁছে দিবে। বিএনপি নেতাকর্মীরা দেশব্যাপী যা শুরু করেছে, এভাবে দেশ চালাতে দেয়া যায় না। আমরা জাতির উদ্দেশ্যে জরুরি আহ্বান জানাতে চাই, আসুন সবাই প্রতিবাদ করি, যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন, বাঁচতে হলে প্রতিবাদ করুন, বাঁচতে হলে এখনই জেগে উঠুন, একটু ছাড় দেওয়া যাবে না। আমার দেশের নিরীহ শ্রমিক যে সারাদিন গাড়ি চালিয়ে, লেগুনা চালিয়ে, ট্রাক চালিয়ে স্ত্রী সন্তানদের সাথে একটু ইফতার করবে, দুমুঠা ভাত খাবে, তাদেরকে বিএনপি সন্ত্রাসীরা হত্যা করছে, চাঁদা না দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করছে লেগুনা চালককে। গাড়ি চালিয়ে, সিএনজি লেগুনা চালিয়ে বাসায় ইফতার নিয়ে যাবে, চালাতে পারছে না, 20 টাকার চাঁদা 100 টাকা হয়ে গেছে। সারা বাংলাদেশে ভাড়া বেড়ে গেছে, কারণ বিএনপি সরকার ক্ষমতা এসেছে, এখন 20 টাকার চাঁদা 100 টাকা হয়ে গেছে। ইউনূসের আমলেও চাঁদাবাজি ছিল, 50 টাকা ছিল, সেটা এখন 150 টাকা হয়ে গেছে। তো দর্শক, আমরা সেই পুরনো চাঁদাবাজির রাজ্যে চলে এসেছি। বাংলাদেশ একটা চাঁদাবাজির স্বর্গরাজ্য। যেই দেশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চাঁদাবাজিকে বৈধতা দেন, সেই দেশে চাঁদাবাজির অভিযোগে এরকম 200-400 মানুষকে হত্যা করবে বিএনপি সন্ত্রাসীরা, এটা একদম নরমাল। আসুন সবাই প্রতিবাদ করুন, যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করুন। আমাদের আলোচনার মধ্যে আপনারা শরীক হয়ে প্রতিবাদ করুন, ঝুঁকি নিয়ে প্রতিবাদ করুন। বিএনপি সরকারের শুরুতেই যদি প্রতিবাদ করতে পারেন, সন্ত্রাসীদের 20 দাঁত যদি ভেঙে দেওয়া যায়, প্রতিবাদের ফলে ওরা যদি পিছু হটে, তাহলে বিএনপি সরকার 5 বছর থাকলেও চাঁদাবাজি লাগাম টেনে থাকতে বাধ্য হবে। নইলে আমি আপনি যেরকম চুপ করে বসে আছি, মিডিয়া একদম ব্ল্যাকআউট, মিডিয়ায় চাঁদাবাজির কোনো খবর নাই। চাঁদা না দেয় সিএনজি চালককে, লেগুনা চালককে হত্যা করা হয়েছে, কোনো মিডিয়া এই ধরনের রিপোর্ট নাই। অনেক খোঁজাখুঁজি করে যুগান্তরে একটা রিপোর্ট পেলাম, তাও এই রিপোর্ট রাখতে পারে কিনা সন্দেহ আছে, ডিলিট দিয়ে দিতে পারে। কারণ এখন তো ডিলিট দেওয়ার যুগ, শুধু ডিলিট দেয়। বিভিন্ন মিডিয়া রিপোর্ট করে সেটা ডিলিট দেয়, সে রিপোর্ট থাকে না। মিডিয়াগুলোর উপর ভয়ানক সেন্সরশিপ, মিডিয়াগুলো সব বিএনপি সরকার দখল করেছে, মিডিয়ার স্বাধীনতা নাই। এমনকি আমার দেশ নয় দিগন্ত ভয় পায় রিপোর্ট করতে, যে কি নাকি হয়ে যায়। সোশ্যাল মিডিয়া একমাত্র ভরসা। এজন্য আমাদের প্রতিবাদ করতে হবে, পুরো জাতিকে জানিয়ে দিতে হবে যে চাঁদা না দেওয়ার অভিযোগে বিএনপি সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে। একটা পত্রিকা দেখলাম অনলাইন ভার্সন রিপোর্ট করেছে, তাও বিএনপির নাম বলছে না, বলছে যে চাঁদা না দেয় লেগুনা চালককে পিটিয়ে হত্যা। কিন্তু হত্যা করেছে কারা তা নাই, জিনপুরি এসে হত্যা করেছে। আর চাঁদা নাই কি জিনপুরি, বিএনপি নাই চাঁদা। এটা বুঝতে কোনো রাজনীতি বিশ্লেষক হওয়ার দরকার নাই, সুলাইমান অ্যানালাইসিস হওয়ার দরকার নাই। যে কোনো জায়গায় বাংলাদেশের চাঁদার কথা শুনবেন, ওটা একমাত্র বিএনপি নাই। চাঁদাবাজ মানে বিএনপি, বিএনপি মানে চাঁদাবাজ, এতে কোনো সন্দেহ নেই। অতএব তারেক জিয়াকে দেশ চালাতে হলে এই চাঁদাবাজকে নির্মূল করে, চাঁদাবাজিকে নির্মূল করে দেশ চালাতে হবে। আর চাঁদাবাজিকে নির্মূল করতে হলে সবার আগে চাঁদাবাজি বিষয়ক যে মন্ত্রী নিয়োগ দিয়েছেন আপনি, এই মন্ত্রীকে অপসারণ করতে হবে, তাকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। নইলে এরকম মৃত্যুর খবর নিয়ে প্রতিবাদমূলক ভিডিও আমাদের নিয়মিত বানাতে হবে, আমরা সেটা আর বানাতে চাই না। দর্শক, রাজধানীর যাত্রাবাড়ি চিটাগাং রোডে সড়কে দৈনিক শতাধিক লেগুনা চলাচল করে। প্রতি লেগুনা থেকে নারায়ণগঞ্জ ও ওয়ারি ট্রাফিক পুলিশের নামে মাসিক 1000 টাকা, সিদ্ধিরগঞ্জ যাত্রাবাড়ি থানা পুলিশের নামে 500 টাকা ও লাইনম্যানের জন্য 40 টাকা হারে চাঁদা আদায় করা হয়। আপনি চিন্তা করছেন, চাঁদাবাজিকে একটা শিল্পে পরিণত করেছে বিএনপি। ওই যে বলে যে 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান, এই যে কর্মসংস্থান, কত রকমের চাঁদা দেখছেন। এরা খায় না চাঁদা উঠিয়ে, কর্মসংস্থান হয়ে গেছে তো সাথে সাথে, এবং কর্মসংস্থানের বেতন বেড়ে গেছে। আগে যেটা 20 টাকা ছিল, এটা এখন 100 টাকা। ওরে বাবা! এই চাঁদাবাজির আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ি চিটাগাং রোডে লেগুনা স্ট্যান্ডে বিরোধ চলে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার দুপুর বিকাল 3:45 যাত্রাবাড়ি মাছের আড়ত সংলগ্ন সুফিয়া গার্মেন্টসের পাশে খায়রুল নামের এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অথচ এটা নিয়ে কোনো কথা নেই, সবাই চুপ, এবং পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বিএনপি সরকার। এক মিডিয়াকে চাপ দিয়ে এ বিষয়ে খবর প্রকাশ করতে দিচ্ছে না, আর খবর প্রকাশ করলেও বিএনপির নাম বন্ধু উচ্চারণ করতে পারবে না, নির্দেশ, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ। এটা কে না বুঝে। এরপরে পুলিশকে দিয়ে প্রত্যেকটা ঘটনা, চাঁদাবাজি থেকে শুরু করে বিএনপির রাজনৈতিক অপকর্মের ঘটনাগুলো ডিল করার যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, যে ঘটনাগুলো সোশ্যাল মিডিয়া হলো তো আসবে, পুলিশকে সাংবাদিকরা জিজ্ঞেস করুক আর না করুক, ফেসবুক অ্যাক্টিভিস্টরা তো জিজ্ঞেস করবে ফোন দিয়ে যে ভাই কি হয়েছে, তারা বলবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। এবং এটা বলানোর জন্য যে সেটআপ দেওয়া দরকার পুলিশকে, ওই সেটআপ বিএনপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন বা পুলিশের ব্যাপক রদবদল করতে যাচ্ছে বিএনপি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এটা অলরেডি বলেছেন। এখানে তারা এটা ডিল করবে এভাবে, বলবে যে এটা অন্য কারণে খুন হয়েছে এটা ঠিক, এটা অন্য কারণে, এটা চাঁদা বা রাজনৈতিক কারণ না। প্রত্যেকটা ঘটনা ভিন্ন কারণ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে। খুন হয়েছে ট্রু, বাট এটা চাঁদাবাজি না।
পুলিশের কাছে জিজ্ঞেস করবেন যে না চাঁদাবাজ না, এটা অন্য একটা বিষয়। বিএনপির দুই গ্রুপে কামড়াকামড়িতে খুন হয়েছে বলে না, ওটা জায়গা জমি নেই, ওটা বিএনপি দুই গ্রুপে না। সন্ত্রাস দমন করতে ব্যর্থ হয়ে সন্ত্রাসের কারণ ধামাচাপা দিয়ে কারণ প্রকাশ দমন করতে যাচ্ছে বিএনপি। এই খৈরুলের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানার কাশিকাটা কান্দি গ্রামে। বর্তমান মাতুয়াইল মধ্যপাড়া আমিনুল ইসলাম মন্দির বাড়িতে তৃতীয় তলা পরিবারে নিয়ে ভাড়া থাকতেন। এ কারণে নিহতের বাবা একটা মামলা করেছে। এইসব মামলা টামলায় কিছুই হবে না। চান্দার দাবিতে চান্দা দেয় নাই কেন আপনার ছেলে? একটু সমঝোতা করে চাঁদা দিলেই তো হতো। বুঝে না, বোকা। এই ছেলে জীবন দিয়েছে কারণ এই ছেলে বোকা। নূরে আলম ওরফে খায়রুল বোকা ছেলে। একটু সমঝোতা করে চাঁদা দিতি তুই, কেন জীবন দিলি বেচারা? তোর সন্তান, বাবা মা, স্ত্রী তারা বেঁচে যেত। বিএনপি সরকারের মন্ত্রীর কথা তুই কেন শুনলি না? মন্ত্রীর কথা শুনলে তো তুই সমঝোতা করে চাঁদা দিতি। ওরা যা চাইতো বলতি যে 10 টাকা কম দিই, কিন্তু তুই দিতে অস্বীকার করলি, জীবন দিতে হলো। এখন জনগণ আপনার কি করবেন বলেন? এরকম কি দেশ চালাতে দেওয়া যায়? এটা কি চাঁদাবাজি স্বর্গরাজ্য, সন্ত্রাসের স্বর্গরাজ্য? এটা একটা মব স্টেট, এটা একটা রগ স্টেট, অ্যানার্কিক স্টেট। আইনের শাসন বলতে কিছু নাই। আইনের শাসন থাকলে অ্যাটলিস্ট খুনিদেরকে বলা হতো যে সঠিক কথা, যে এরা এই কারণে খুন করেছে, ধরছি। বলছে যে না, এটা অন্য কারণে। বুঝছেন আইনের শাসন কাকে বলে? রাতের আধারে ত্রাণ মন্ত্রীকে আওয়ামী লীগের নেতারা ফুল দেয়, এবং আওয়ামী লীগ যুবলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিএনপি নেতা ধমক দেয় যে আমার কথা ছাড়া গ্রেপ্তার করেছে, তোর ওসিগিরি ছুটে দিও, সে জয় বাংলা হচ্ছে। ময়মনসিংহের ত্রিশাল এলাকায় চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এতে প্রায় 1 ঘন্টা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। একটু গাড়ি টাড়ি চালিয়ে স্ত্রী সন্তানের সাথে ইফতার করবে না, বিএনপি ক্ষমতা এসে চাঁদাবাজির এবং সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। এবং মব এবং মোরাল পুলিশিং শুরু হয়ে গেছে। এই যে দেখেন, ইউনূসের আমলে মব হতো না, এরা জনতার প্রতিরোধকে বলতে মব, কিন্তু এখন যেটা হচ্ছে এটা মব। কি? গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা, অথচ কোনো প্রতিবাদ দেখেছেন? মিডিয়া এটা দেখেছেন? আপনারা জানেন? অথচ একটা ঘটনা নিয়ে বাংলাদেশে তোলপাড় হওয়ার কথা, মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে সবকিছু ব্ল্যাক আউট করে দিচ্ছে। দর্শক, ডাব বিক্রেতার কাছ থেকে চাঁদা নিচ্ছে, চাঁদা না দেয় তাকে পেটানো হচ্ছে। একজন ডাব বিক্রেতা তার কাছ থেকে 200 থেকে 500 টাকা চাঁদা নিচ্ছে, এবং পদধারী যুবদল নেতারা এটা করছে। 17 বছরের ক্ষুধা, দেশটাকে ধ্বংস করছে বিএনপি সরকার। আসুন সবাই প্রতিবাদ করি, ঝুঁকি নিয়ে হলো প্রতিবাদ করুন। দর্শক, বলছিলাম সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা। তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস দিয়ে তিনি বিভিন্ন শব্দকে বাংলা ভাষার শব্দ হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। সেই ফেসবুকের স্ট্যাটাস আবার তিনি ইংরেজিতে দিয়েছেন। ইংরেজিতে তার দেয়া ফেসবুক স্ট্যাটাসটা একটু দেখে নিন। সেখানে সেটাকে যদি বাংলা করি, এবং গণমাধ্যমে সেটা নিয়ে ব্যাপক নিউজ হয়েছে, চ্যানেল আইয়ের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তারা সুন্দর করে যে ক্যাপশনটা দিয়েছে, ফটোকার্ডে তো লিখেছে, ক্যাপশনটা দিয়েছে, এমনকি চুদলিং পংকেও সুন্দর বাংলা শব্দ বলছেন শফিকুল আলম। এবং তিনি যে শব্দগুলো বলছেন, ইনসাফ, ইনকিলাব, ফয়সালা, আজাদি, জিন্দাবাদ এবং আওয়ামী লীগ, এমনকি চুদলিং পংও সুন্দর বাংলা শব্দ। এই হচ্ছে তার স্ট্যাটাসের ভাষা, এই হচ্ছে তার সৌন্দর্য বোধ, এই হচ্ছে একটি সরকারের প্রেস সেক্রেটারির মুখের জবান, মুখের ভাষা। এবং ভাষার মাসে মহান 21শে ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে তিনি এই ধরনের শব্দ প্রয়োগ করছেন। চলুন, এই জ্ঞানী মানুষটা যে সকল শব্দকে তিনি বাংলা ভাষার শব্দ বলছেন, সেই সকল শব্দগুলো কোন ভাষার শব্দ, কোথায় থেকে আসলো, হঠাৎ করে সেগুলো আমদানি করে এত প্রচলন করার চেষ্টা কেন হচ্ছে, এবং তার পক্ষের যারা সাকরেত, সেই সাকরেতরা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে প্রচার করার চেষ্টা করছে, এগুলোর পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। সেই শব্দগুলো কোথা থেকে এসেছে, অর্থগুলো কি, সেগুলো একটু জানি। প্রথমেই তিনি যে শব্দটা উচ্চারণ করেছেন, ইনসাফ। ইনসাফ মূলত আরবি শব্দ। এটি মূলত নাসাফা মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ ন্যায় বিচার, সুবিচার, নিরপেক্ষতা, ন্যায্য আচরণ। ইনসাফ বাংলা শব্দ না, এটা আরবি শব্দ। এরপরে তিনি যে শব্দ ব্যবহার করেছেন, ইনকিলাব, যে শব্দটাকে অনেক বেশি জনপ্রিয় করার চেষ্টা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। ইনকিলাব, জিন্দাবাদ, এই স্লোগানটাকে একটি রাজনৈতিক দল তাদের স্লোগান বানিয়েছে। সেই ইনকিলাবও মূলত আরবি শব্দ, আরবি ভাষার শব্দ। এটি আরবি ইনকিলাব থেকে এসেছে, যার অর্থ বিপ্লব, পরিবর্তন বা আমূল পরিবর্তন। অর্থাৎ বিপ্লব না বলে ইনকিলাব বলা হচ্ছে, এবং সেটাকে শফিকুল আলম বলছেন যে ইনকিলাব বাংলা ভাষার শব্দ। ফয়সালা আরবি শব্দ, আরবি ভাষার শব্দ। এটি বিশেষ্য পদ, যার অর্থ বিচার, নিষ্পত্তি, রায় বা চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ ফয়সালা এই আরবি শব্দ ব্যবহার করে বলা হচ্ছে এটা নাকি বাংলা শব্দ। আসা যাক আজাদি। আজাদি কোন শব্দ? আজাদি মূলত ফার্সি শব্দ, যেটা হিন্দিতে এবং উর্দুতে ব্যাপক ব্যবহৃত একটা শব্দ। আজাদি এই শব্দটা উর্দুতে ব্যাপক ব্যবহার করা হয়, হিন্দিতেও ব্যাপক ব্যবহার করা হয়। সেই আজাদির অর্থ হচ্ছে স্বাধীনতা। অর্থাৎ আমাদের মহান যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা শব্দটা না বলে এই
শফিকুল আলম গং তারা আজাদি এই শব্দটাকে বাংলা ভাষায় প্রতিষ্ঠিত করতে চায়। এরপরে আসা যাক জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ যে স্লোগানটা দেওয়া হয়, জিন্দাবাদ মূলত এটি ফার্সি শব্দ, ফার্সি ভাষার একটি শব্দ। এটি ফার্সি জিন্দা বা জীবিত বা বাদ বা প্রার্থনাবাচক প্রত্যয় থেকে গঠিত, যার অর্থ বেঁচে থাকুক বা দীর্ঘজীবী হোক। তার মানে হচ্ছে যে জিন্দাবাদ ফার্সি শব্দ, ইনকিলাব সেটা আরবি শব্দ। আরবি এবং ফার্সি মিলিয়ে একটা স্লোগান তৈরি করে সেই স্লোগানটা দেওয়া হচ্ছে এবং সেটাকে বাংলা ভাষার শব্দ হিসেবে বলা হচ্ছে। এবং তিনি তার লেখায় আওয়ামী লীগকেও বাংলা শব্দ বলেছেন, মানে অন্যগুলোকে বৈধ করার জন্য আওয়ামী লীগ শব্দটাও বাংলা শব্দ এটা বলার চেষ্টা করেছেন। আওয়ামী লীগ আদতে উর্দু শব্দ, আওয়ামী শব্দটি এসেছে উর্দু শব্দ আওয়াম থেকে, যার অর্থ জনগণ বা জনতা। এখন প্রশ্ন আসতে পারে যে আওয়ামী লীগ দল হিসেবে এসে যদি উর্দু ভাষায় তার নামের মানে নামটাই ব্যবহার করতে পারে, তাহলে অন্য ভাষা ব্যবহার করতে আপত্তি কি? অন্য ভাষা ব্যবহার করতে কোনো আপত্তির ব্যাপার নয়, কিংবা এখানে আওয়ামী লীগের পক্ষে কোনো ন্যারেটিভ তৈরি করার ব্যাপারও নেই। আওয়ামী লীগ পাকিস্তান আমলে তৈরি হওয়া একটা দল, তারা যখন তৈরি হয়েছে তারা তখন এই শব্দটা কেন বেছে নিয়েছে তার জবাব দেওয়ার দায়বদ্ধতা তাদের। এবং ততদিনে মানে আওয়ামী লীগ প্রতিষ্ঠার এত বছর পরে এতদিনে এসে আওয়ামী লীগ শব্দটা বাংলা ভাষায় গ্রহণযোগ্য হয়েছে, গৃহীত হয়েছে। কিন্তু যে শব্দগুলো বাংলা ভাষায় গ্রহণযোগ্য হয়নি এখন পর্যন্ত, গৃহীত হয়নি, জোর করে চাপানোর চেষ্টা করা হচ্ছে, ইনকিলাব, ইনসাফ, ফয়সালা, আজাদি, জিন্দাবাদ, জুলুম, মজলুম, এই যে শব্দগুলো বহুল প্রচলিত করার চেষ্টা করা হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর তরফ থেকে। এবং সেই রাজনৈতিক গোষ্ঠীর পৃষ্ঠপোষক যে শফিকুল আলম এবং প্রফেসর ইউনূসের এই সরকার ছিল, সেটা তিনি ক্ষমতায় থেকে যাওয়ার পরে আবারও ফেসবুক পোস্টে লিখে সেটা জায়েজ করার চেষ্টা করছেন। এবং মানে সব থেকে মারাত্মক ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে তিনি এই শব্দগুলোকে মানে বাংলা ভাষার শব্দ বলছেন, সেটাও না হলে মানে একটু মানা গেল, কিন্তু তাই বলে চুদলিংপং মানে চয়ে হস্যুর পরে দুইটা ফুটা দিলেই কি ব্যাপারটা অশ্লীল থেকে শ্লীল ভাষায় হয়ে যায়? একটা সরকারের যিনি প্রেস সেক্রেটারি ছিলেন, একটা সরকারের মুখপাত্র হিসেবে যিনি কাজ করেছেন, যিনি দেশকে রিপ্রেজেন্ট করেছেন দীর্ঘ 1.5 বছর, সেই মানুষটার যদি এই মানে এই ব্যাপারগুলো, সেই মানুষটার মস্তিষ্ক থেকে যদি এই ব্যাপারগুলো বেরিয়ে আসে এবং এই শব্দ চয়নের ব্যাপারগুলো যদি দেখা যায়, সেটাও আবার ভাষার মাসে, সেটাও আবার মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, যে মাতৃভাষার জন্য আমরা লড়াই করেছিলাম, সেই মাতৃভাষা দিবসে এসে তিনি উর্দু, আরবি, ফার্সি এই ভাষাগুলোকে, এমনকি গালিবাজির যে সংস্কৃতি তৈরি করেছিল তার সরকার, সেগুলোকেও বাংলা শব্দ হিসেবে জাহির করার চেষ্টা করলেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? তনিরে চিনেন না এমন কেউ নাই, মানে কি করে না করে এই ধরনের ক্যারেক্টার কিছু আছে, এদের কারণে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করাটা অনেকটা নোংরামের দিকে চলে গেছে। মানে মুখে যা আসে কথাবার্তা তাই বলে, লাজ লজ্জা আমার কাছে মনে হচ্ছে অনেকটাই আছে নিশ্চয়ই, তাই না? আজকে কি করছে দেখেন, জামাতের নিবন্ধন বাতিলের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা চিঠি পাঠিয়েছেন এই তনি। আজকে সচেতন নাগরিক সমাজ নামক একটা সংগঠনের পক্ষ থেকে এই নারী উদ্যোক্তা এবং ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতিমা তনি, তিনি জামাত ইসলামের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি চিঠি পাঠ করেন। তো কি লিখছেন? সংবাদ সম্মেলনে জানানো হয় সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল, ওই যে লাগা তুষার ওই আর কি, আর সদস্য সচিব হচ্ছেন রুবাইয়াত ফাতিমা তনি। তনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং শীর্ষ নেতারা বিভিন্ন সময় বলেছেন যে কোনো নারী দলীয় প্রধান রাষ্ট্রপতি সংস্থার প্রধান হতে পারবেন না, এই দলটির ঘোষিত নীতি। তার বক্তব্য হচ্ছে জামাতের এই অবস্থান দেশের সংবিধানের অনুচ্ছেদ 27 এবং 28 লঙ্ঘন করেছে। আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয় তবে তার নিবন্ধন বাতিলযোগ্য। তো এই সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে তনির দাবি হচ্ছে যে নারীর সম্মান তোমরা রাখছো, ভাবিয়ে কয় এক গুছ আরেক গুছ আরেক সিত্তিয়া হত। তো যাই হোক, তিনি বলছেন যে নারীর সম্মান এবং সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। তারা দাবি করেছেন জামাতের নিবন্ধন বাতিল ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে। থাকে না যে তেলবাজি। জামাত আমিরের এই বক্তব্য কবে দেখেন, আমি কোনো দলের পক্ষে আমার অবস্থান নেই না। আমার কাছে মনে হয় যে রাষ্ট্রকে যারা উত্তপ্ত করতে চায়, অহেতুক কোনো বিতর্কে জড়াইতে চায়, মানে একটা রাজনৈতিক ফায়দা অ্যাডভান্টেজ দিতে চায়, দলকে তৈলবাজি করতে চায়, জনাব তারেক রহমানকে এখন তেল মারার চেষ্টা এই নারীর তনির। জামাত আমিরের এই বক্তব্যটা বেসিক্যালি নির্বাচনের আগে একটা আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তখন তিনি বলছিলেন যে মানে সাংবাদিকের প্রশ্ন ছিল যে জামাতের প্রধান হিসাবে কোনো নারী কি কোনো ভূমিকা আসবে বা দলটির প্রধান। তো জামাত বলছিল যে না, তাদের দলীয় প্রধানের যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনার নারী বা জামাত যদি ক্ষমতায় যায় তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে নারী পদ বা রাষ্ট্রপতি পদে নারী পদটা আসলে তারা এটা অ্যালাউড করবে না, এখানে তারা পুরুষ পদ চাইতেই পারে। দলটির নীতিগত ইস্যু বা এখানে আসলে ওই রকমের বড় কোনো ক্যারেক্টার নাই। কিন্তু এই বিষয়টা নিয়ে নির্বাচনের এতদিন পরে যখন জামাত ক্ষমতায় যাইতে পারে নাই, তখন ঝোপ বুঝে কূপ মেরে হয়তো কোনো সুবিধা অথবা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ইচ্ছা এই তনির। নিজে কিন্তু বিয়ে করছেন, ওই যে লন্ডন থাকে না জানি কই থাকে এক জামাই, সেখানে কিন্তু দিন টিন কাটান। এই দেশে দেখেন কি ঝাঁপাইয়া পড়তেছেন, মানে জামাতের নেতা কর্মীরা যাতে তারা গালাগালি করে আবার বট বাহিনীর বিরুদ্ধে সে ব্যবস্থা চাচ্ছে। তো সবকিছু মিলিয়ে একটা হাস্যকর পরিস্থিতি আমার কাছে আর কিছুই মনে হয় নাই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।